পৃথিবীর সব কিছুই স্থিতিশীল হতে চায়, মানে সে শান্তি মতো বসে থাকতে চায়, তার মধ্যে যাতে অতিরিক্ত শক্তি না থাকে সেটা চায়। একইভাবে পরমাণুও কক্ষপথ পূর্ণ করতে চায়, পূর্ণ করে সবচেয়ে স্থিতিশীল হতে চায়। আমরা একটা পরমাণু নেই, পরমাণুটা হলো লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? মাঝখানে 3টা প্রোটন থাকবে, সাথে কয়েকটা নিউট্রন থাকতে পারে। এরপরে প্রথম কক্ষপথটা পূর্ণ হবে, এই একটা প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে গেল। তারপরে বাইরের কক্ষপথে একটা থাকবে। এই যে দেখো পরমাণুটা কেমন জানি না, এই ভিতরের কক্ষপথে 2টা আছে, ওখানে সুন্দর পূর্ণ হয়ে বসে আছে, সে তো সবচেয়ে স্থিতিশীল। কিন্তু বাইরের কক্ষপথে 8টার জায়গা আছে, অথচ একটা এসে বসে আছে। এই যে একটা এসে বসে আছে, এই কারণে এই পরমাণুটা স্থিতিশীল না। সে চায় এই একটা ইলেকট্রনকে সরাই দিলে কি হবে? তার কক্ষপথগুলো পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে গেলে সে স্থিতিশীল হয়ে যাবে। এই যে পরমাণুর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, বা সে কী করতে পারে, 7টা পরমাণু নিতে পারে, নিয়েও সে এই কক্ষপথটা পূর্ণ করতে পারে। এই যে ছেড়ে দেওয়ার প্রবণতা বা নেওয়ার প্রবণতা নিয়ে যে সবচেয়ে স্থিতিশীল হতে চায়, এটার কারণে বিভিন্ন পদার্থের বিভিন্ন মৌলের বিভিন্ন ধর্ম থাকে। এই যে কক্ষপথ পূর্ণ করার ইচ্ছা, তারপর এটার গঠন, এই অনুযায়ী মৌলের ধর্মগুলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি, মনে করো যে একটা সোডিয়াম আছে আর একটা ফ্লোরিন আছে। সোডিয়ামে 11টা ইলেকট্রন, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কীরকম হবে আমরা তো সব জানি, সুন্দর করে লিখে ফেলি। এই যে প্রথম কক্ষপথে 2টা, এরপরে কক্ষপথে 8টা, এরপরে কক্ষপথে কয়টা থাকবে? একটা। এটা হলো সোডিয়াম। এরপরে আছে ফ্লোরিন। ফ্লোরিনের মাঝখানে কয়টা? 9টা প্রোটন, 2টা ইলেকট্রন। তারপরে এই প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে আর বাকি 7টা ইলেকট্রন থাকবে, এখানে একটা। তাহলে এখন দেখো এখানে কিন্তু এই যে এই 2টা কক্ষপথ পূর্ণ, এই কক্ষপথে একটা এমনি ইলেকট্রন বসে আছে, তার কতগুলো জায়গা, অথচ একটা ইলেকট্রন এসে বসে আছে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, তার প্রথম কক্ষপথ পূর্ণ, খুব সুন্দর, কিন্তু পরবর্তী কক্ষপথে জায়গা আছে 8টা, কিন্তু ইলেকট্রন আছে 7টা। তাহলে তার কি, একটা ইলেকট্রন হলে সে খুব সুন্দর স্থিতিশীল হয়ে যেতে পারে। আর সোডিয়ামকে এই একটা ইলেকট্রন দিয়ে দিতে পারলে স্থিতিশীল হয়ে যেতে পারে। এবং তারা ঠিক এই কাজটাই করবে। সোডিয়াম করবে কি, এই ইলেকট্রনটা দিয়ে দিবে, আর ফ্লোরিন করবে কি, সেই দিয়ে দাও ইলেকট্রনটা নিয়ে দিবে, নিয়ে দুইজন একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে গেলে তারা সবচেয়ে স্থিতিশীল হয়ে যাবে। এটা কীভাবে কাজ করে? Na+ তৈরি হবে, তার মানে সে এরকম একটা পরমাণু তৈরি করবে, মাঝখানে নিউক্লিয়াস, বাইরে 8টা ইলেকট্রন আছে। এটা ধনাত্মক চার্জ কেন হলো? কারণ ভিতরে প্রোটন কিন্তু 11টাই আছে, একটা ইলেকট্রন সরে গিয়েছে, মানে 10টা ইলেকট্রন 11টা প্রোটন, এই কারণে এটা একটা পজিটিভ চার্জ বিশিষ্ট। ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে? সে এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রন সেটা নিয়ে নিলে কি হবে? এরকম কিছু একটা হয়ে যাবে। এই বাইরে 7টা ছিল, এখন 8টা হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো ভিতরে কিন্তু 9টা প্রোটনই আছে, কিন্তু বাইরে ইলেকট্রন আছে কয়টা? 2টা যোগ 8টা 10টা। তাহলে ইলেকট্রন বেশি হয়ে গিয়েছে, এ কারণে এটা হয়ে গিয়েছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর এটা হয়ে গিয়েছে পজিটিভ বা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন এই 2টা মিলে সোডিয়াম ফ্লোরাইড গঠন করে। তাহলে কি হচ্ছে? 2টাই স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং তাদের চার্জগুলো পরস্পর আদান প্রদান করে তারা স্থিতিশীল একটা অবস্থায় চলে যাচ্ছে। এই যে ইলেকট্রন বিন্যাসের কারণে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, আবার ইলেকট্রন নিতে চায়, এভাবে বিভিন্ন মৌল থেকে বিভিন্ন যৌগ গঠন করে এবং এভাবে মৌলের ধর্মগুলা বিকশিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাসের উপর মৌলের ধর্ম নির্ভর করে এবং তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে বা নিয়ে সবচেয়ে স্থিতিশীল পর্যায়ে যেতে চায়। এটা কী জন্য যেতে চায়? কারণ তারা পরমাণুগুলা তাদের কক্ষপথ পূর্ণ করতে চায় এবং পূর্ণ করে স্থিতিশীল হতে চায়।